সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর কূটনৈতিক শিষ্টাচার, রাজনীতি না টানার তাগিদ পররাষ্ট্র উপদেষ্টার। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিস্থলে সাধারণ মানুষের ভিড়, শ্রদ্ধা নিবেদন, দোয়া মোনাজাত। খালেদা জিয়ার পরিবারকে সমবেদনা জানাতে জামায়াত আমিরের সাক্ষাৎ, একত্রে কাজের অঙ্গীকার। জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই অব্যাহত, কয়েকজনের প্রার্থিতা বাতিল। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ অবদান সবসময় স্মরণে রাখবে দিল্লি। বৃহস্পতিবার নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে রাখা শোক বইয়ে এ কথা লিখেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এদিকে খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর ঢাকা দিল্লি সম্পর্কের বরফ গলাবে কিনা সেটা বুঝতে ধৈর্য ধরতে বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সর্বোচ্চ গুরুত্বপূর্ণ নেতাদের একজন রাজনাথ সিং প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে এর আগে 2021 সালে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে গিয়েছিলেন তিনি। বৃহস্পতিবার দুপুরে দ্বিতীয়বার তিনি যান বাংলাদেশ হাইকমিশনে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে হাইকমিশনের শোক বইয়ে তিনি ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা প্রকাশ করেন। লেখেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক জোরদারে খালেদা জিয়ার অবদান সবসময়ই স্মরণ করে দেশটি। এদিকে খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে বুধবার বাংলাদেশে ঝটিকা সফরে আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। কয়েক ঘন্টা সফরে পররাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা ও জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয় ভারতের এই মন্ত্রীর। সাক্ষাৎ হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গেও। জয়শঙ্করের সংক্ষিপ্ত এই সফরে দ্বিপাক্ষিক কোনো আলোচনা হয়নি বলে বৃহস্পতিবার সাংবাদিকদের জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আপনি কার্টসি বলবেন, যেটা সবাই মেনে চলে, সৌজন্যবোধ। তার সাথে আমার যেটুকু কথাবার্তা হয়েছে সেটাতে আসলে রাজনীতি ছিল না, একেবারে নিতান্তই এই অকেশন উপলক্ষে এবং অন্য সবার সামনেই। কাজে এখানে দ্বিপাক্ষিক বিষয় করে গেছিল, আমরা কথাবার্তা বলি। ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন কমবে কিনা এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা সেটি ভবিষ্যতের জন্য তুলে রাখার কথা জানান। উনি পুরো অনুষ্ঠানটাতে অংশগ্রহণ করেছেন এবং তারপরে তার ফেরত চলে গেছে। এটা আমি মনে করি যে এটা একটা ভালো জেস্চার। এ পর্যন্ত এর চেয়ে বেশি কিছু এটা আমরা অর্থ খুঁজতে না যাওয়াই ভালো। 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এস জয়শঙ্করই প্রথম ভারতীয় মন্ত্রী যিনি ঢাকা সফর করেন গত বুধবার। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করছেন সাধারণ মানুষ। দাফনের পরদিন বৃহস্পতিবার জিয়া উদ্যান সবার জন্য উন্মুক্ত করে দেয়। সেখানে ভিড় করেন বিএনপি নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তারা খালেদা জিয়ার কবর জিয়ারত করেন, অনেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, মোনাজাত করেন। নতুন বছরের শুরুতেই সূর্য ওঠার সঙ্গে সঙ্গে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ভিড় বাড়তে থাকে জিয়া উদ্যানে। লক্ষ্য খালেদা জিয়ার সমাধিস্থল পরিদর্শন ও তার জন্য দোয়া করা। বেলা 12টার দিকে সমাধিস্থল সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হলে দলে দলে সবাই ছুটে যান খালেদা জিয়ার কবর জিয়ারত করতে। দিনভর সেখানে চলে কোরআন তিলাওয়াত ও দোয়া মোনাজাত। কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদনের পর অনেকে নিজেরাই দোয়া করেন। ওনার মতো আপসী নেত্রী বাংলাদেশে আর কখনো হবে না। উনি কিংবদন্তি রয়ে যাবে আমাদের কাছে। মূলত তার আদর্শে বড় হয়েছি, তার আদর্শে রাজনীতি করেছি, তার জন্য আমরা এসেছি। সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন পেশাজীবী সংগঠনের পক্ষ থেকেও জানানো হয় শ্রদ্ধা। আজকে এখানে আমরা দোয়া করব, আল্লাহ যেন আমাদের নেত্রী, আপসী নেত্রী বেগম খালেদা জিয়াকে বেহেশত নসিব করে। এই কবরটা যতদিন আমরা জীবিত আছি, বিএনপি যতদিন আছে, আপনি দেখবেন ওলি আল্লাহর মাজারের মতো প্রতিদিন জিয়ারত হবে, প্রতিদিন কোরআন তেলাওয়াত হবে। প্রয়াত বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন বিএনপির জ্যেষ্ঠ নেতারাও। এত কাছে থেকে ওনার সাথে আমি কাজ করেছি, তারপর দেশের জনগণের জানমালের নিরাপত্তার ক্ষেত্রে উনি আপোষহীন ছিলেন। যখন আমি যা চেয়েছি নির্দেশে তাই উনি আমাকে দিয়ে দিয়েছেন। আমি বলছি যেটা করার জন্য আপনারা দেখেছেন যে র্যাব গঠনের ব্যাপারে, এবং র্যাবকে কিন্তু তখন রাজনৈতিকভাবে একদিনের জন্য, 1 ঘন্টার জন্য আমরা ব্যবহার করি।
মঙ্গলবার ভোর 6টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে মারা যান বেগম খালেদা জিয়া। বুধবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা শেষে তাকে স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয়। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশের স্বার্থে অতীতের মতো ভবিষ্যতেও বিএনপির সাথে এক হয়ে কাজ করবে জামায়াতে ইসলামী বাংলাদেশ। বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার শোক সন্তপ্ত পরিবারবর্গকে সমবেদনা জানানো শেষে কথা জানান জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। এক প্রশ্নের জবাবে তিনি জানান, নির্বাচনের পর সরকার গঠনের আগে আবারও বিএনপির সাথে আলোচনায় বসবে জামায়াত। আগামী 12 ফেব্রুয়ারি একটা সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন ও রাজনৈতিক সুন্দর পরিবেশ ফিরিয়ে আনার স্বার্থে মিলেমিশে কাজ করার বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান জামায়াত আমির। প্রিয় দেশের স্বার্থে অতীতে আমরা একসাথে কাজ করেছি, আগামীতেও দেশের স্বার্থে ইনশাল্লাহ আমরা একসাথে কাজ করব। তারেক রহমান সাহেব সহ বিএনপির নেতৃবৃন্দ একই আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন এবং আমরা এটাও বলেছি, নির্বাচনের পরপরই সরকার গঠনের আগেই আমরা ইনশাল্লাহ বসবো, খোলা মনে কথা বলবো, জাতির জন্য আমরা চিন্তা করব, জাতির জন্য আমরা সিদ্ধান্ত নেব। আপনারা দোয়া করবেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের জনগণ বিএনপিকে বিজয়ী করবে এমন আশা দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। বৃহস্পতিবার সারসিনা দরবার শরীফের পীর হজরত শাহ মোহাম্মদ মহিবুল্লাহর সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এই আশা ব্যক্ত করেন। মির্জা ফখরুল বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় লড়াই করে গেছেন। একই দিন গুলশান কার্যালয়ে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি জানান, বিএনপি চেয়ারপারসনের মৃত্যুর শোককে নির্বাচনের কাজে ব্যবহার করবে না বিএনপি, বরং শোকের শক্তিকে জাতি বিনির্মাণে ব্যবহার করতে চায় বিএনপি। দেশের মানুষ গণতন্ত্রকে প্রতিষ্ঠার দিকে যে কর্তব্য পালন করা, সেই কর্তব্য তারা পালন করবে এবং আগামী নির্বাচনকে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ করে এই দেশের পক্ষে যে শক্তি আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সেইটাকে তারা বিজয়ী করবে। দলীয় ভিত্তিতে নির্বাচনের কাজে আমরা ব্যবহার করার মতো এত সংকীর্ণ আমরা নই। আমরা তার শক্তিকে জাতি বিনির্মাণের জন্য ব্যবহার করতে চাই, নির্বাচনের জন্য নয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে। বৃহস্পতিবার নানা কারণে বেশ কয়েকজনের প্রার্থিতা বাতিল ও স্থগিত করা হয়েছে। মনোনয়নপত্র যাচাই বাছাই চলবে 4 জানুয়ারি পর্যন্ত। ভোলা 2 আসনে মনোনয়নপত্র জমা দেওয়া 9 জনের মধ্যে 7 জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার যাচাই বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, বাতিল ঘোষণা করা 2 স্বতন্ত্র প্রার্থীর 1% ভোটারের তথ্য সঠিক নয়। কুড়িগ্রাম জেলা রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, কুড়িগ্রাম 1 আসনে 6 জন এবং কুড়িগ্রাম 2 আসনে 9 জনের মধ্যে 6 জনের মনোনয়নপত্র সঠিক পাওয়া গেছে। এছাড়া 2 জনের মনোনয়নপত্র বাতিল ও 1 জনের প্রার্থিতা স্থগিত করা হয়েছে। কাল শুক্রবার কুড়িগ্রাম 3 ও 4 আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে। রংপুর 1 আসনে 9 জনের মধ্যে 8 জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা। দ্বৈত নাগরিকত্বের তথ্য অসম্পূর্ণ থাকায় প্রার্থিতা বাতিল হয়েছে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মঞ্জুম আলীর। 6টি সংসদীয় আসনে আমাদের 56টি মনোনয়নপত্র দাখিল হয়েছে। নীলফামারী 1 ও নীলফামারী 2 আসনে জমা দেয়া 17টি মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে 14 জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। বাকি 3 জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। পার্বত্য জেলা রাঙ্গামাটির আসনটিতে 7 জন প্রার্থীর বৈধ এবং 1 জনকে বাতিল ঘোষণা করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ হবে 4 জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন 20 জানুয়ারি, 21 জানুয়ারি প্রতীক বরাদ্দ এবং 22 জানুয়ারি থেকে প্রচার প্রচারণা শুরু হবে। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তাকক্ষ। অন্তর্বর্তী সরকার একটি সুষ্ঠু, নিরাপদ ও ভালো নির্বাচন উপহার দেবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি কথা জানান। প্রেস সচিব বলেন, গণভোটের বিষয়ে সরকার প্রচারণা চালাচ্ছে। ভোটের গাড়ি সারা দেশে ঘুরছে।
উপদেষ্টা পরিষদে জাতীয় নগর নীতির খসড়া অনুমোদন হয়েছে বলে জানান শফিকুল আলম। তামাক ব্যবহার কমানো প্রসঙ্গে তিনি বলেন, তামাকের ব্যবহার কমাতে সরকার তামাক দ্রব্য আইন তৈরি করেছে। এই আইনের মাধ্যমে উন্মুক্ত জায়গায় তামাক সেবনের হার কমে আসবে। ইন্টারিম গভর্নমেন্ট একটা ভালো নির্বাচন অর্গানাইজ করতে পারবে, ভালো একটা নির্বাচন উপহার দিতে পারবে। আমরা আশা করছি এটা বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ইলেকশন হবে, ফ্রি, ফেয়ার, পার্টিসিপেটরি, ক্রেডিবল, ইনক্লুসিভ, আপনি ফেস্টিভ সবই। আমরা মনে করছি যে এটা একটা, এবং শুধুমাত্র তো পার্লামেন্টারি ইলেকশন না, গণভোটেও এটা, এবং আমরা মনে করছি যে খুবই রেকর্ড পরিমাণ টার্ন আউট থাকবে। 2025 সাল ছিল বাংলাদেশের রাজনীতিতে ভাঙন, পুনর্গঠন এবং নতুন যাত্রার বছর। বছরের শেষে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু দেশের মানুষকে গভীরভাবে আলোড়িত করে, যা দিয়েছে ভবিষ্যতের রাজনীতির নতুন দিশা। বছরের শেষ দিনটি ছিল ইতিহাসের এক স্মরণীয় দিন। চিরনিদ্রায় শায়িত হলেন বাংলাদেশের রাজনীতির অন্যতম এক চরিত্র বেগম খালেদা জিয়া। 2025 সাল বাংলাদেশের রাজনীতি ছিল টালমাটাল, উত্তেজনাপূর্ণ এবং ঐতিহাসিক ঘটনার বছর। কমিশনের মাননীয় সভাপতি প্রফেসর মোহাম্মদ ইউনূস। বছর জুড়ে রাজপথ, নির্বাচন ব্যবস্থা, রাজনৈতিক দল ও রাষ্ট্রীয় কাঠামো সবকিছুই ছিল পরিবর্তনের প্রবল চাপে। জুলাই মাসেই আসে রাজনৈতিক মোড় ঘোরানো জুলাই ঘোষণাপত্র। ফ্যাসিবাদী শাসককে পলায়নে বাধ্য করতে পেরেছে, সেই অর্জনের একটি স্মারক হচ্ছে এই জাতীয় সনদ। গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের রূপরেখা, রাষ্ট্র সংস্কার এবং নির্বাচন ব্যবস্থার মৌলিক পরিবর্তনের প্রতিশ্রুতি নিয়ে ঘোষিত এই দলিল নতুন রাজনৈতিক বাস্তবতার ভিত্তি তৈরি করে। জুলাই ঘোষণাপত্রকে ঘিরে শুরু হয় সংস্কার বনাম পুরনো ব্যবস্থার টানাপোড়েন। এই পটভূমিতেই আত্মপ্রকাশ করে নতুন রাজনৈতিক শক্তি ন্যাশনাল সিটিজেন পার্টি, এনসিপি। তরুণ নেতৃত্ব ও দুর্নীতি বিরোধী অবস্থান নিয়ে এনসিপির আবির্ভাব রাজনীতির মাঠে নতুন সমীকরণ তৈরি করে। পুরনো দুই ধারার বাইরে তৃতীয় শক্তি হিসেবে দলটি দ্রুত আলোচনায় আসে। বাংলাদেশের অভ্যুত্থানকারী ছাত্র জনতার পক্ষ থেকে। তবে 2025 সালে আলোচিত এক সিদ্ধান্ত আসে আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণার মাধ্যমে। গণহত্যা, মানবাধিকার লঙ্ঘন ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করলে পাল্টে যায় রাজনীতির পুরো দৃশ্যপট। দলটির কার্যক্রম বন্ধ, নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা এবং আন্তর্জাতিক মহলেও শুরু হয় আলোচনা। এরই মধ্যে নির্বাচন কমিশন অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রতিশ্রুতি দিলেও প্রশ্ন থেকেই যায় মাঠের বাস্তবতা নিয়ে। তফসিল ঘোষণার মাধ্যমে নির্বাচন নিয়ে জনমনের সেই অনিশ্চয়তা দূর হতে না হতেই ঘটে ওসমান হাদির হত্যাকাণ্ড। একজন তরুণ রাজনৈতিক সংগঠক ও আসন্ন নির্বাচনের একজন প্রার্থীর প্রকাশ্য হত্যাকাণ্ড দেশজুড়েই আলোড়ন তোলে। ওসমান হাদির বিদায়ের বেদনার মাঝেই দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবন শেষে তারেক রহমানের দেশে ফিরে আসা রাজনীতিতে নতুন মাত্রা যোগ করে। I have a plan for the people of my country. বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রত্যাবর্তন দলীয় রাজনীতিকে চাঙ্গা করে তোলে এবং নির্বাচনী সমীকরণে বড় প্রভাব ফেলে। রাজনীতি ও নির্বাচনের আমেজ যখন দেশজুড়ে, ঠিক তখনই আসে দুঃসংবাদ। বছরের শেষ দিন দেশের মানুষকে বেদনাহত করে রাজনীতির এক অন্যতম বাতিঘর বেগম খালেদা জিয়ারও জীবনাবসান ঘটে। শিমুল বাশার, দীপ্ত বার্তা কক্ষ। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন বছরের প্রথম দিন সর্বোচ্চ 2 লাখ টাকা তুলতে পারছেন একীভূত হওয়া 5 শরিয়া ভিত্তিক ব্যাংকের গ্রাহকেরা। এদিকে দেশের ইতিহাসের রেকর্ড খেলাপি ঋণ, পুঁজিবাজারে অস্থিরতা, অনিশ্চয়তা ও আস্থাহীনতার মধ্য দিয়ে 2025 সাল শেষ করেছে দেশের আর্থিক খাত। 2025 সাল বাংলাদেশের ব্যাংকিং খাতের ইতিহাসে অস্থির, আলোচিত ও সংকটপূর্ণ বছর। সবচেয়ে আলোচিত ছিল খেলাপি ঋণের ভয়াবহ উল্লঙ্ঘন। হালনাগাদ তথ্য অনুযায়ী খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে 6,44,000 কোটি টাকা, যা মোট ঋণের 35.73%। এক বছর আগেও খেলাপি ঋণ ছিল প্রায় 2,85,000 কোটি টাকা। বছর জুড়ে 9টি আর্থিক প্রতিষ্ঠান অবসায়ন, খেলাপি ঋণ আন্তর্জাতিক মান অনুযায়ী 90 দিন নির্ধারণ এবং তদারকি ও সুশাসন জোরদারের উদ্যোগ নেওয়া হয়। 2026-এর শুরুতে যদি ইলেকশন
রিসেশন হয়ে যায়, আমাদের ফোরকাস্টিং হলো যে একটা সার্টেন সময় পরে, সেটা ফেব্রুয়ারি না হলেও এপ্রিল মে জুন অনওয়ার্ড এটা একটা স্টেবিলাইজ হবে। এখন কিন্তু একজন আমানতকারী মোটামুটি কয়েকটা পেপার বা কিছুদিনের পেপার পত্রিকা ফলো করলে সে জানে যে কোন ব্যাংকের এনপিএল এর কী অবস্থা, কোন কার লিকুইডিটির কী অবস্থা। রেজাল্টগুলো অনেকটুকুই পাবলিক এবং এটা আমরা কিন্তু জানি। সো আমি মনে করি যে আমানতকারীরা আগের চেয়ে অনেক বেশি ইনফর্ম ডিসিশন নিতে পারবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর মুদ্রানীতি, ঋণ প্রবাহ সীমিতকরণ ও সুদহার বৃদ্ধি করা হয়। 2025 সালের অন্যতম বড় সংস্কার উদ্যোগ ছিল ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ পাস। 5টি দুর্বল শরিয়া ভিত্তিক ব্যাংক এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংক নিয়ে গঠন করা হয় সম্মিলিত ইসলামী ব্যাংক, যার অর্থছাড় শুরু হয়েছে নতুন বছরের প্রথম দিন। যাদের প্রয়োজন টাকা উত্তোলনের সুযোগ পেয়েছে। এখন একটা কথা যে একসাথে অনেক লোক চলে আসলে একটা চাপ পড়ে, অনেক সময় সার্ভারও স্লো হয়ে যায় এগুলো, কিন্তু তার অর্থই না আজকে যারা টাকা উত্তোলন করার প্রয়োজন ছিল পারেনি, তারা আর পারবে না, কালকে তারা তুলবে। হ্যাঁ, কিন্তু যে ব্যক্তি আজকে 2 লক্ষ টাকা ওঠার সুযোগ পেয়েছে, কালকে সে আর টাকা উত্তোলনের সুযোগ পাবে না। বছর জুড়ে রাজনৈতিক অনিশ্চয়তা, মূল্যস্ফীতির তারল্য সংকট, ব্যাংকিং খাতের দুর্বলতা এবং নীতিগত সংস্কারের ধীরগতির প্রভাব সরাসরি পড়েছে পুঁজি বাজারে। নির্বাচনের পর আমরা ভালো কিছু আশা করব, ডেমোক্রেটিক গভর্নমেন্ট আসবে, ইকোনমি স্টেবল হবে, ফরেন ইনভেস্টরদের কনফিডেন্স বাড়বে। তো এগুলো সব কিছু যদি আমরা যোগ করি, আমরা ওভারঅল আমার কাছে মনে হচ্ছে ইকোনমি অ্যাজ ওয়েল অ্যাজ পুঁজিবাজার তো ইকোনমির বাইরে না, আমরা মনে হয় পুঁজিবাজার যেটা আমরা দেখিনি ভালো, সেই ভালো দিকগুলো কিন্তু 26 সালে আমরা অবশ্যই দেখব। এখনও বিনিয়োগকারীদের বড় একটি অংশ বাজারের বাইরে অবস্থান করছে, কমেছে বিদেশি বিনিয়োগও। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। নতুন বছরের প্রথম দিন পাঠ্য বই পেয়েছে দেশের বেশিরভাগ শিক্ষার্থী। প্রাথমিক পর্যায়ে প্রায় সব বই বিতরণ করা হয়েছে, তবে মাধ্যমিক পর্যায়ের কিছু বই এখনও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পৌঁছায়নি। 15 জানুয়ারির মধ্যে সব বই বিতরণ শেষ হবে বলে আশা শিক্ষা কর্মকর্তাদের। ব্রাহ্মণবাড়িয়া জেলায় স্কুল, মাদ্রাসা, কারিগরি ও ইংরেজি ভার্সন মিলিয়ে মোট পাঠ্য বইয়ের চাহিদা ছিল 35,18,720টি। এর মধ্যে এ পর্যন্ত পাওয়া গেছে 24,53,130টি। প্রথম দিনে বই বিতরণের হার শতকরা 91.66%। বরিশাল জেলায় এবছর বইয়ের চাহিদা রয়েছে 11,67,208টি। প্রাথমিকে প্রায় 100% বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হলেও মাধ্যমিক পর্যায়ে বই পৌঁছেছে 73.23%। রাজশাহী জেলার 9টি উপজেলায় সকল প্রাথমিক বিদ্যালয়ে 100% শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্য বই তুলে দেওয়া হয়েছে। নতুন বই হাতে পেয়ে খুশি শিক্ষার্থীরা। সিলেটে প্রাক প্রাথমিক ও প্রাথমিক পর্যায়ে মোট 2,140টি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ্য বই বিতরণ করা হয়েছে, তবে মাধ্যমিকের কিছু বই বাদ রয়েছে। ফেনীতে বছরের প্রথম দিনে 100% বই পেয়েছে শিক্ষার্থীরা। অনেক স্কুলে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের পরপর নতুন বই বিতরণ করা হয়। পটুয়াখালীর 1235টি প্রাথমিক এবং 567টি স্কুলে 4,21,000 শিক্ষার্থীদের মাঝে 3,62,000 নতুন বই বিতরণ করা হয়েছে। দ্বীপ জেলা ভোলায় শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে। নতুন বই পেয়ে খুশি শিক্ষার্থীরা। সকাল থেকে চট্টগ্রাম নগরীর ও জেলার বিভিন্ন স্কুলে নতুন বই পাবার উল্লাসে মেতে ওঠে শিক্ষার্থীরা। মাধ্যমিক, ইবতেদায়ী, কারিগরি শিক্ষায় 13,51,542 জন শিক্ষার্থীর বিপরীতে বইয়ের চাহিদা আছে 1,47,84,000। আগামী 15 জানুয়ারির মধ্যে সব শিক্ষা প্রতিষ্ঠানে 100% বই বিতরণ কার্যক্রম সম্পূর্ণ হবে বলে জানিয়েছে শিক্ষা কর্মকর্তারা। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ। মোবাইল ফোন হ্যান্ডসেট নিবন্ধন বাধ্যতামূলক করতে আজ বৃহস্পতিবার থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার NEIR চালু করা হয়েছে। এই পদ্ধতি চালুর প্রতিবাদে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন BTRC কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই ঘটনায় 26 জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল 4টার পর মোবাইল হ্যান্ডসেট ব্যবসায়ীরা বিক্ষোভ করে BTRCর কার্যালয়ের সামনে যান। এক পর্যায়ে তারা BTRC কার্যালয়ের বাইরে ভাঙচুর চালান এবং ইটপাটকেল নিক্ষেপ করেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা। ক্ষুব্ধ ব্যবসায়ীদের একটি অংশ কার্যালয়ের ভেতরেও ভাঙচুর চালায়। পরে সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
2026 সালের জানুয়ারি মাসের জন্য সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে 2 টাকা কমিয়েছে সরকার। গতরাতে এক বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি বিভাগ জানায় এই সিদ্ধান্ত আজ বৃহস্পতিবার থেকেই কার্যকর। জানুয়ারি মাসের জন্য ডিজেলের বিক্রয় মূল্য প্রতি লিটার 104 টাকা থেকে 2 টাকা কমিয়ে 102 টাকা এবং কেরোসিনের দাম 116 টাকা থেকে কমিয়ে 114 টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে। এছাড়া অকটেনের দাম প্রতি লিটার 124 টাকা থেকে কমিয়ে 122 টাকা এবং পেট্রোলের দাম 120 টাকা থেকে কমিয়ে 118 টাকা নির্ধারণ করা হয়েছে। রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমুলিয়া কলারহাটে বালু ভর্তি ট্রাক চাপায় 4 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও একজন আহত হয়েছেন। পুঠিয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার সকাল 7:50 দিকে ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটে। তারা জানান, আহত ব্যক্তিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত 4 জনের মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে তারা। কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসানকে টাঙ্গাইলে দাফন করা হয়েছে। এর আগে টাঙ্গাইলের বিন্দুবাসিনী বালক উচ্চ বিদ্যালয়ে তার জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সর্বস্তরের মানুষ অংশ নেন। গতকাল দুপুরে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। তার বয়স হয়েছিল 90 বছর। তিনি এক ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। অবসরপ্রাপ্ত মাহমুদুল হাসান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আন্তর্জাতিক প্রসঙ্গ, সুইজারল্যান্ড একটি রিসর্টে ভয়াবহ বিস্ফোরণে অন্তত 40 জন নিহত হয়েছেন। এই ঘটনায় শতাধিক মানুষ আহত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত 1:30 ক্রান্স মন্টানার একটি রিসর্টে ইংরেজি নববর্ষ উদযাপনের কর্মসূচিতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর সেখানে আগুন লেগে যায়। আতশবাজির কারণে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। দুর্ঘটনার পর সেখানে ছুটে যান পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। এছাড়া হেলিকপ্টার মোতায়েন করা হয়। ক্ষতিগ্রস্তদের আত্মীয় স্বজনদের জন্য খোলা হয় বুথ। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ দাবি করেছেন, আসন্ন নির্বাচনে বিজেপি 2/3 আসনে জিতবে। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে বিজেপি সরকার গঠন করবে বলেও আশা করেন তিনি। বুধবার কলকাতার নিউটাউনে বক্তব্য দেন অমিত শাহ। বলেন, কলকাতা দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। তৃণমূলের দুর্নীতির কারণে রাজ্যের উন্নয়ন আটকে গেছে। এছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, কলকাতা রাজ্য সরকার অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না। তিনি বলেন, বিজেপি ক্ষমতা এলে একজন অনুপ্রবেশকারীও বাংলায় ঢুকতে পারবে না। একই দিন বাঁকুড়ায় এক সভা থেকে তৃণমূল নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহকে পাল্টা হুঁশিয়ারি দেন। ইউক্রেনের খেরসন প্রদেশের রাশিয়া নিয়ন্ত্রিত এলাকায় বর্ষবরণ অনুষ্ঠানে ইউক্রেনের ড্রোন হামলায় অন্তত 24 জন নিহত হয়েছে। এই হামলায় 50 জনেরও বেশি আহত হয়েছেন। খেরসনের রুশ নিয়ন্ত্রিত এলাকার গভর্নর ভ্লাদিমির সেলদো বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে তথ্য জানান। গভর্নর জানান, কৃষ্ণ সাগর সংলগ্ন কোরলি গ্রামের একটি হোটেল ও ক্যাফেকে লক্ষ্য করে পরপর 3টি বিস্ফোরকবাহী ড্রোন দিয়ে হামলা করা হয়। তার দাবি, অন্তত একটি ড্রোনে ছিল উচ্চ ক্ষমতার বিস্ফোরক। সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোতে আত্মঘাতী বোমা হামলায় একজন সিরিয়ান পুলিশ কর্মকর্তা নিহত এবং 3 জন আহত হয়েছেন। বুধবার অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর একটি টহল দল বাব আল ফারাজ প্রত্নতাত্ত্বিক স্থানের কাছে এক বোমা হামলাকারীকে আটক করার জন্য অভিযান চালানোর সময় ঘটনা ঘটে। আলেপ্পোর গভর্নর বলেছেন, ঘটনার সময় শহরে নববর্ষ উদযাপনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশ টহল দিচ্ছিল। তখন পুলিশ বোমা হামলাকারীকে দেখতে পায় এবং তাকে ধাওয়া করে। আক্রমণকারী একটি খ্রিস্টান পাড়ায় প্রবেশের চেষ্টা করছিল বলে ধারণা করা হচ্ছে। এর আগে গত সপ্তাহে হোমস শহরের একটি মসজিদে বিস্ফোরণে কমপক্ষে 8 জন নিহত এবং 18 জন আহত হন। তীব্র অর্থনৈতিক সংকট ও মুদ্রার দরপতনের প্রতিবাদে ইরানের টানা 4র্থ দিনের মতো বিক্ষোভ অব্যাহত রয়েছে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে এ পর্যন্ত 1 জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর 3 সদস্য আহত হন এবং 4 জন বিক্ষোভকারীকে আটক করা হয়।
বুধবার দক্ষিণ ইরানের ফার্স প্রদেশের ফাসা শহরে গভর্নরেট ভবনের ফটক ভেঙে প্রবেশের চেষ্টা করে বিক্ষোভকারীরা। রোববার তেহরানে দোকানদারদের বিক্ষোভের মধ্য দিয়ে এই আন্দোলন শুরু হয়। মার্কিন ডলারের বিপরীতে ইরানি রিয়ালের রেকর্ড পতন এবং উচ্চ মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন শহরে। মঙ্গলবার তেহরান সহ ইস্পাহান, ইয়াজদ ও জানজান শহরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও বিক্ষোভে অংশ নেন। এদিকে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বিক্ষোভে বিদেশি হস্তক্ষেপের ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, দেশের ভেতর ও বাইরে থেকে চাপ সৃষ্টি করা হচ্ছে এবং এই পরিস্থিতিতে জাতীয় সংহতি জোরদার করা জরুরি। গ্রেটেস্ট শো অন আর্থ ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় মঞ্চ ফুটবল বিশ্বকাপের বছর 2026। যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে অনুষ্ঠিত হবে 48 দলের সবচেয়ে বড় ক্রীড়া উৎসব। বছরটি টি-20 বিশ্বকাপেরও। এই বছরটা নারী ফুটবলের জন্য বিশেষ, কারণ ঋতুপর্ণা চাকমারা এশিয়ান কাপ খেলতে যাচ্ছেন অস্ট্রেলিয়া। প্রতি বছরই নতুন উদ্যমে শুরু করতে চায় সকল দল। আগের বছরের ব্যর্থতা ও ঘাটতিকে মাথায় রেখে উন্নতির পরিকল্পনা করে প্রত্যেকেই। একই পরিকল্পনা নিশ্চিতভাবে রয়েছে বাংলাদেশ ক্রিকেটে নারী ও পুরুষ দু দলেরই। বরাবরের মতো 2026 সালেও ব্যস্ততায় ঠাসাসূচি লাল সবুজের প্রতিনিধিদের, বিশেষ করে পুরুষ ক্রিকেট দলের। চলতি মাসে বিপিএল এর ব্যস্ততা শেষে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে টি-20 বিশ্বকাপ খেলতে যাবে টাইগাররা। পুরো বছর জুড়ে মে মাস ছাড়া সব মাসে দেশে কিংবা দেশের বাইরে সিরিজ রয়েছে ছেলেদের। এবছর 7টি ওয়ানডের পাশাপাশি 4টি টি-20 ও 5টি টেস্ট সিরিজ খেলবে শান্ত, লিটন, মিরাজরা। 3টি ওয়ানডে সিরিজের পাশাপাশি টি-20 বিশ্বকাপ বাছাই ও মূল পর্ব সহ 5টি টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। দেশের নারী ফুটবলের জন্য এই বছরটি একেবারেই ভিন্ন। নিজেদের ইতিহাসে শ্রেষ্ঠতম অর্জনের লক্ষ্যে আগামী মার্চে প্রথমবারের মতো এশিয়ান কাপে অংশ নিতে অস্ট্রেলিয়া যাচ্ছেন ঋতুপর্ণা, আফিদা খন্দকাররা। যদিও বছরের শুরুতেই থাইল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত হবে সাফ ফুটসাল। দীর্ঘ 7 বছর পর বাংলাদেশের নারীরা এই টুর্নামেন্টে অংশ নিচ্ছেন। এছাড়াও শীতকালীন অলিম্পিক গেমস, প্যারা অলিম্পিক গেমস, রাগবি লিগ, বিশ্বকাপ সহ নানান আয়োজনে ব্যস্ত সময় পার করবে বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা ক্রীড়াবিদরা। তাই খেলাধুলা প্রেমীদের জন্য বছর জুড়ে থাকছে ক্রীড়া বিভিন্ন বিভাগের বৈশ্বিক মহারণ। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। দর্শক, শেষ করছি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে। এই শুভেচ্ছা জানানোর পরম্পরায় আপনাদের জানাতে চাই, আগামী 3 জানুয়ারি থেকে রাত 9:30টায় আমি কিন্তু অপেক্ষায় আছি পরম্পরা মেগা সিরিয়ালটি দেখার। আপনি দেখছেন তো? এর সাথে শেষ করব এখনকার সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর কূটনৈতিক শিষ্টাচার, রাজনীতি না টানার তাগিদ পররাষ্ট্র উপদেষ্টার। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিস্থলে সাধারণ মানুষের ভিড়, শ্রদ্ধা নিবেদন, দোয়া, মোনাজাত। খালেদা জিয়ার পরিবারকে সমবেদনা জানাতে জামায়াত আমিরের সাক্ষাৎ, একত্রে কাজের অঙ্গীকার। জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই অব্যাহত, কয়েকজনের প্রার্থিতা বাতিল। এই ছিল এখনকার মতো। এর সাথে বিদায় নিচ্ছি আমি দোলা ডলরেস। আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।